তোর জন্য এক বালতি সমবেদনা। আদিল বেশ মন খারাপ করেই বলল। সেম। আই হেট ইউ আয়রা তালুকদার। রাত 8টার দিকে ইরাকে কল করে জুথি। হ্যালো। ইরা ফোন রিসিভ করে ওর প্রান্ত থেকে। হ্যাঁ বলো। জুথি বেশ অভিমানী হয়ে বলল, আজকে কলেজে আসিসনি কেন শুনি? ইরা বেশ শান্ত ভঙ্গিতেই বলল, কালকে বৃষ্টিতে অতিরিক্ত ভেজার ফলে অনেক জ্বর ঠান্ডা লেগেছিল। জুথি বেশ অভিমানী হয়ে বলল, তাহলে তুই আমাকে ফোন করে কেন জানালি না? কেন শুনি? আমার কলেজে একদম ভালো লাগেনি। জানিস কি হয়েছিল? ইরা বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, জানিস তুই সেদিন একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলি? সেই ছেলে আজকে কলেজে এসেছিল, আবার সাথে করে একটা ছেলেকে নিয়ে। ইরার বেশ চিন্তিত হলো এই বিষয়টা নিয়ে। যদিও ওই স্টুপিডটা কলেজে যায় তাকে খোঁজার জন্য, তাহলে বাসায় বিয়ের প্রস্তাব কে দিল? তাহলে কি ওই স্টুপিডটা নয়? যদি নাই বা হয় তাহলে অন্য কেউ কে সে? জুথি অপর প্রান্ত থেকে বারবার হ্যালো হ্যালো বলছে, কিন্তু ইরা এক অজানা ভাবনায় অতলে হারিয়ে গিয়েছে। কিছু সময় পর ফোনটা কেটে যায়। ইরা হাতের ফোনটা বিছানার ওপর রেখে ভাবতে শুরু করে কে সে। আদিল সোজা গিয়ে হাজির হয় তার মম অহনা শিকদারের রুমের সাথে আছে ঈশান। আয়রাকে দেখার পর থেকে ঈশানের হাসি যেন থামার নাম নেই। আদিল অহনা শিকদারের রুমের সামনে গিয়ে পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করলো। অহনা শিকদার কম্পিউটারের ফাইল চেক করছে, অন্যদিকে আশরাফ শিকদার ফোনে কথা বলছে আর কফি খাচ্ছে। আদিলকে দেখে সবাই নিজের কাজ স্টপ করে দেয়। আদিল গিয়ে বসে বিছানার এক পাশে। আদিল খুব একটা আসে না বাবা মায়ের রুমে, তবে আজকে কেন হুট করে এসেছে তার সম্পর্কে যথেষ্ট ধারণা আছে অহনা শিকদারের। আদিল বেশ বিরক্ত প্রকাশ করে বলল অহনা শিকদারকে, হোয়াট আ চয়েস মম। ওই আয়রা না পায়রা বিদেশি মেরে কি আমার সাথে যায়? অহনা শিকদার রেগে গিয়ে থমথমে গলায় বললেন, আয়রাকে একদম বাজে কথা বলবে না। শি ইজ ভেরি গুড গার্ল। আদিল বিড়বিড় করে বলে। আই অ্যাম ব্যাড বয়। তাহলে আমি গুড গার্লস দিয়ে কি করবো? আশরাফ শিকদার আদিলকে ঠেলে বললেন। তোমার ইরাকে ভালো লাগে না? ঈশান বলে উঠল, ভালো লাগবে না মানে? দেখতে এত বেশি আকর্ষণীয় যে একদম ধলা বিড়ালের মতন, পছন্দ হতেই হবে। আয়রা ফ্রেশ হয়ে আদিলের রুমে গিয়ে আদিলকে খুঁজতে এসেছে। আদিলকে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছে অহনা শিকদারের রুমে। আয়রা শহরের মেয়েদের মতো পোশাক পরেছে, প্যান্ট আর টি শার্ট, গায়ের রং ধপধপে ফর্সা। আয়রা আদিলকে উদ্দেশ্য করেই বলল, বেব, তুমি এখানে? আমি তোমাকে সারা ঘর খুঁজে আসলাম। আয়রা বেবি বলে সম্বোধন করাই আশরাফ শিকদারের কাশি শুরু হয়ে গেল, সাথে অহনা শিকদারেরও। ঈশান আদিলকে উদ্দেশ্য করেই বলল, শুধু ধলা বিড়াল না, সাথে শরম ছাড়া বেড়ি মানুষ। বাসুরাতে লাইনলেস করে হবে না তোর। আয়রা গিয়ে আদিলের পাশে বসলো। চলো না বেবি, কোথাও গিয়ে ঘুরে আসি। সময় নেই আমার, ব্যস্ত আছি। বলে আদিল চলে যেতে চাইলে অহনা শিকদার নিজের চোয়াল শক্ত করে বলল, বিকেলের দিকে ব্যস্ততা শেষ করে আয়রাকে নিয়ে যাও, মেয়েটাকে শহরটা ঘুরিয়ে দেখাও। আদিলের বেশ বিরক্ত লাগলো, তবুও উল্টো কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। এই মেয়েটা যে তার জন্য পারফেক্ট না সে ভালোভাবে বুঝতে পারছে, তবে কেন তার মম বুঝতে পারছে না। চৌধুরী বাড়ির চারপাশে ঘিরে আছে কালো স্যুট পরা বডিগার্ডরা, যারা রাত থেকে শুরু করে সারাদিন গার্ড দিচ্ছে এই বাড়ির চারপাশে। যদি চেয়ারম্যান সাহেব তার মেয়েকে নিয়ে এলাকা থেকে চলে যায় তার ভয়ে আজাদ চৌধুরী নিজে গিয়ে কলেজে নামিয়ে দিয়ে আসলেন ইরাকে। ইরাকে একা আর কোথাও যেতে দেয় না। আর মাত্র 2 দিন, তারপর হয়তো তার মেয়ের জীবনটাকে জাহান্নামে ফেলে দেয়া হবে। আজাদ চৌধুরীর মতন শক্ত মানুষটাও ভয়ে কুঁকড়ে আছে ইরাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে। আজাদ চৌধুরী বাড়িতে ফিরে আসেন। ইরা কলেজের ভেতরে প্রবেশ করতেই দেখে জুথি ক্যাম্পাসে বসে আছে একা একা, পাশে সাজিদ নেই, হয়তো টিউশনি করাচ্ছে তাই আসতে লেট হবে। ইরা গিয়ে জুথির পাশে বসলো। জুথি ইরাকে দেখে বেশ খুশি হয়ে ইরার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, খুব মিস করেছি তোকে, আর কলেজে আসাটা মিস করবি না প্লিজ। ইরা সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে।
ইরা সাজিদের কথা জিজ্ঞেস করলে জুথি জানায় আসেনি। কালকের ঘটে যাওয়া সবটাই জুথি লুকিয়ে ফেলে। জুথির মনে হলো সাজিদের ভালো লাগা থাকলে বরং সাজিদ প্রকাশ করুক। ইরা কিছুটা অসহায় সুরে বলল, আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট, তুই অবশ্যই আসবি। জুথির মাথায় বাজ পড়ার মতন অবাক হয়ে এই মেয়ে কি বলে এসব। মানে? হ্যাঁ, ছেলেকে? জানি না। জুথি ইরার কপালে হাত দিয়ে চেক করে শরীরে এখনো জ্বর আছে কিনা, কিন্তু শরীরে তো জ্বর নেই। তাহলে কি বলছে এসব পাগলের মতন? জুথি আরেকটু কাছে গিয়ে বলল, ইরা, তুই কি অসুস্থ? তোকে দেখতে এমন লাগছে কেন? ইরা চোখের কোণে পানি এক হাত দিয়ে মুছতে মুছতে বলে, না, ঠিক আছি আমি। আঙ্কেল তো বলেছিল এত আগে কোনোভাবে তোকে বিয়ে দিবেই না। আজকে হঠাৎ করে এই ডিসিশন কেন? আব্বু এখনো চায় না এঙ্গেজমেন্ট হোক, কিন্তু আমি চাই। মানে? মানে এইটাই যে লোকটাকে আমি চিনি না, জানি না, দেখিনি পর্যন্ত। তাকে কখনো কোনোদিনও দেখিনি আমি। সে কিভাবে আমাকে ছাড়া আমার বিয়ে ঠিক করে ফেলে একা একা। আমার বাড়ি বয়ে এসে আবার হুমকিও দিয়ে গেছে, স্বইচ্ছায় রাজি না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তাহলে আমারও দেখতে হবে না যে কেমন সুপুরুষ। জুথি বেশ অবাক হয়ে ইরার সাথে ঘটে যাও এই বিষয়টা নিয়ে বলে। সে এই মুহূর্তে ইরাকে টেনশনে না দিয়ে বরং সাহস যোগায়। তুই ঠিক বলেছিস ইরা। সে চাইলে রিলেশনের প্রপোজাল দিতে পারতো, কিন্তু তা না করে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিয়ে দিল। হয়তো এক বলেই 6 হাতিয়ে নেওয়ার ধান্দা। ইরা বেশ কৌতূহল হয়ে মানে? জুথি শান্তভাবে ইরাকে বোঝায়, এখনো মানে জিজ্ঞেস করছিস? তুই দেখতে যথেষ্ট সুন্দরী, সাহসী, ভালো একটা পরিবারের মেয়ে। তোকে পাওয়া মানেই 7 কপালের ভাগ্য। তাই হয়তো ছেলেটা ভয়ের আশঙ্কা করেছিল রিলেশনের প্রপোজাল রাখলে তুই 100% না বলে দিতি। তাই ডাইরেক্ট বিয়ের অফার করলো, তাও আবার ব্ল্যাকমেল করে। হয়তো মাফিয়া কারোর হাতে পড়েছিস। আয়রা বিদেশিদের মতো শর্ট ড্রেস পরেছে, শরীরের বেশ কিছু জায়গা উন্মুক্ত। শর্ট হেয়ার, ধবধবে ফর্সা মুখ দেখতে বেমানান লাগছে না, ভালো লাগছে। তবে বাংলাদেশের মানুষ এইগুলোকে চয়েস করে না, বরং বিভিন্ন গালিগালাজ করে সম্বোধন করে। আদিল বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়েছে। আজকাল খুব বেশি কাজের চাপ নেই। অফিসে বেশিরভাগ কাজ সামলাতে হয় অহনা শিকদারকে। আদিল মাঝে মাঝে যায়। বেবা আসবো? এসেই তো পড়েছে। আর এক কর আসলে আমার উপরে এসে পড়বে। আর আসার দরকার নেই, দূরে থাকো। আয়রার বেশ রাগ হলো আদিলের এমন শক্ত কথায়। আয়রা গায়ে নামে খেয়ে বলল, চলো বের হই। আদিল বেশ রেগে গিয়ে বলল, কোথায় যাবো এই অসময়ে? জানি না। জানো না তাহলে ডাকতে এসেছো কেন? আয়রা বেশ রাগ হলো। রেডি হবা কি না? না। আয়রার সাথে সাথে অহনা শিকদারকে ডাকতে শুরু করলো। আন্টি। আদিল বেশ হকচকিয়ে গেল। এখানে মমকে ডাকার কি আছে? বেশ বিরক্ত হয়ে বলল। তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আয়রা আদিলের বিছানায় বসে পড়ল। তুমি রেডি হও, আমি ওয়েট করছি। বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। গেট লস্ট। আয়রা বিরক্তি নিয়ে বলল, কেন এত লজ্জা কিসের আদিল বেবি? কিছুক্ষণ পর তো আমরা। গেট লস্ট। আয়রা আদিলের গা ঘেঁষিয়ে দাঁড়ালো। আয়রা আর কিছু না বলে রুমের বাইরে চলে গেল। এতে বেশ অপমানিত বোধ করলো আয়রা। আদিল কপালে হাত ঠেকিয়ে বলল, হায় আল্লাহ, জীবনে কি এমন বড় পাপ করেছিলাম যে এইরকম একটা লজ্জাহীন মেয়েকে আমার জীবনে পাঠালে? আল্লাহ, হয়তো মাফ করে দাও, নয়তো তুলে নাও। এই মেয়ে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আদিল ঝড়ের গতিতে কল করে ঈশানকে। আদিল ভালোভাবে বুঝতে পারছে এই আয়রা মেয়েটাকে একা একা সামলানো বেশ টাফ হয়ে যাবে। আদিল একটা টি শার্ট পরছে ব্ল্যাক রঙের, সাথে দামি শু। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা চুল আঁচড়ে নিয়ে দামি পারফিউম গায়ে জড়ালো। হাতে ঘড়ি আর সানগ্লাস নিয়ে বের হয়ে গেল। আয়রা সোফায় বসে ফোন দেখছে, সাথে বসে আছে কলি। কিছুটা দূরে বসে আছে অহনা শিকদার, পেপার পড়ছেন। আদিলকে এই স্টাইলে বেশ হ্যান্ডসাম লাগছে। আয়রা বারবার ফিদা হয়ে যাচ্ছে আদিলকে দেখে। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে সব রূপেই ভালোবাসে। আর ভালোবাসাটা যদি এক জায়গায় হয় একজনের প্রতি, তাহলে সব রূপেই তাকে সুন্দর লাগে। ভালোবাসা মন থেকে হয়, সৌন্দর্য দেখে নয়।
আদিল গাড়ির চাবি হাতে নিয়ে দোলাতে দোলাতে বের হয়ে যাচ্ছে। পাশ থেকে অহনা শিকদার ডেকে বলে, কই যাও এই সময়ে? আয়রা 32 পাটি দাঁত বের করেই বলল, লং ড্রাইভে যাচ্ছি আন্টি। কলি বেশ লজ্জা পেয়ে উঠে চলে গেল রুমে। তার এই মুহূর্তে বড়দের মাঝে থাকা বেমানান অহনা শিকদার আর কিছু বললেন না। আদিল মনে মনে এক আকাশ পরিমাণ হাসি হেসে নিল আর বলতে চাইল, ইউর চয়েস ইজ রং মম। আজকে সাজিদ আসেনি, কেন আসেনি কেউ জানে না। তারা তো কলেজে ফোন নিয়ে আসেনি, নয়তো কল করতো সাজিদকে। কলেজের বাইরে ছোটখাটো একটা কফি স্টপ আছে, ইরা আর যুথি সেখানে বসেছে, কফি খাচ্ছে আর কথা বলছে নিজেদের মতন করে। আর মাত্র 10 মিনিট আছে, তারপর আবার ক্লাস শুরু হবে। তাই ইরা আর যুথি উঠে আসলো ক্লাসে চলে যাবে বলে। আজকাল ইরার জন্য কোনো জায়গা সেফ নয়, আশেপাশে কিছু লোক তাকে কড়া নজরে রাখছে। আদিল ড্রাইভ করছে, পাশেই বসে আছে আয়রা। কথা বলতে বলতে কানের পোকা নড়িয়ে দিচ্ছে। আদিল ধপাস করে গাড়ির ডোর দাঁড় করিয়ে দিল। আয়রা একটুর জন্য গাড়ির গ্লাসের সাথে ধাক্কা লাগেনি। আয়রা বুকে থুথু দিয়ে আদিলের দিকে রেগে প্রশ্ন করলো, এভাবে গাড়ি থামালে কেন? হোয়াট হ্যাপেন্ড? আদিল উত্তর করার প্রয়োজন মনে করলো না, বরং আয়রাকে বলল পেছনে গিয়ে বসতে। আয়রা বেশ রেগে গেল, সে পেছনের সিটে বসবে না, কিন্তু কিছুটা রাগান্বিত হয়ে বলাতে আয়রা পেছনে গিয়ে বসলো। প্রায় 2 মিনিট পর ঈশান এসে বসলো আদিলের পাশের সিটে। আয়রা বেশ রেগে গিয়ে বলল, আমাকে পিছনে বসানোর এইটাই কারণ? ঈশান পাত্তা না দিয়ে বরং জিজ্ঞাসা করলো, ধলা বিড়াল কই যাবে আমাদের সঙ্গে? আয়রা থতমত গলায় বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কে তলা বিড়াল? ঈশান মুখ ফুসকে বলে ফেলেছে এখন কি হবে। ঈশান কথা ঘোরানোর জন্য বলল, কোথায় যাবেন মিস? আয়রা দমদমে গলায় বলল, জাহান নামে যাব? আদিল গাড়ি বের কর, আমি এখনই জাহান্নামে যাব না, আমার বউ আমাকে ছাড়া এতিম হয়ে যাবে। আদিল কিছুটা ভাব নিয়ে বলল। চিন্তা করিস না, তুই মরে যা রিল্যাক্সে, তোর বউয়ের জন্য আমি আছি। আয়রা বিরক্তি নিয়ে বলল, তাহলে তোমার কি হবে আদিল বেবি? তোর আর কি হবে, সব তো আমারই হবে। আমার একসাথে 2 বউকে সামলাতে হবে। পরের বছর আরো 2টা করব। ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে। আমার ছোটবেলার ইচ্ছে আমি বড় হয়ে 4টা বিয়ে করব। মনে হচ্ছে এখন সময় এসে গেছে। অসম্ভব, আমি থাকতে তোমাকে কখনো বাকি 3টা বিয়ে করতে দিব না। ঈশান শান্ত ভঙ্গিতে ফিসফিস করে বলল, বাকি 3টা ট্রাকে কেন? লাস্ট মোমেন্টে তুমিও থাকবে না ধরা বিড়াল? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঈশান প্রশ্ন করলো আদিলকে। হঠাৎ করে ব্রেক করলো আদিল। সামনে 2টা মেয়ে প্রায় একটুর জন্য লেগে গিয়েছিল। এক ধাক্কা লাগলে হয়তো সাথে সাথে প্রাণটাও বের হয়ে যেত। সামনে থাকা 2টা মেয়ে বেশ রেগে গেল, সাথে ঈশান আর আয়রা। ঈশান শক্তপোক্ত হয়ে কিছুটা জোরেই বলল, আমাদের গন্তব্য এখন কোথায়? তোর শ্বশুরবাড়ি নাকি? গাড়ির গ্লাসে সে নক করলো মেয়েটি। গ্লাস খোলার সাথে সাথে আদিলের চোখে চোখ পড়তেই ইরা মেজাজ হারিয়ে ফেলে। হেই স্টুপিড, চোখে দেখেন না, অন্ধ নাকি? আদিল কিছুটা ভাব নিয়ে বলল, তোমার মতন সুন্দর দেমাগি মেয়ে দেখার জন্য আল্লাহ নিজ হাতে 2টা কালো কালো চোখ দিয়েছে। ট্রাস্ট মি, আমি অন্ধ নই। ইরা রেগে গিয়ে বলল, চোখ চোখের জায়গায় রাখেন, বরং দেখে গাড়ি চালান। সুন্দরী মেয়ে দেখতে দেখতে গাড়ি চালালে সোজা টপ করে উপরে চলে যাবেন। ওপস, কেউ একজন আছে এত বড় পৃথিবীতে যার আমার মতন স্টুপিডের জন্য একটু মায়া হয়। টেক লাভ বেবি। স্টুপিড। ইরা জানে লোকটা সত্যি বেহায়া, তাই আর কথা বাড়ালো না, বরং কলেজে চলে যেতে চাইলো। তখনই ঈশান পেছন থেকে ডাকে ইরাকে। ইরা, ইরা বেশ অবাক হয় এখানে ঈশানকে দেখে। ভাইয়া তুমি এখানে? ঈশান শান্ত গলায় জানায়, হ্যাঁ এসেছিলাম একটু দরকারে, কিন্তু তুই ক্লাস বাদ দিয়ে বাইরে ঘোরাঘুরি করছিস কেন? এখন ব্রেক দিয়েছে টিফিনের জন্য, কলেজের পাশের কফি শপে গিয়েছিলাম। ঈশান ইরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কালকে মামা কল করেছিল, আম্মুকে যেতে বলল, কিছু হয়েছে? ইরা মাথা নত করে জানায়, হ্যাঁ, শুক্রবারে আমার এঙ্গেজমেন্ট। ঈশান হকচকিয়ে গেল। মানে মামা তো বলেছিল এখনই তোকে বিয়ে দিবে না, তাহলে হঠাৎ করে এই ডিসিশন কেন? ভাইয়া তুমি আব্বুকে প্লিজ ভুল বুঝো না, আব্বু ইচ্ছাকৃত কোনো কিছুই করছে না। মানে?
ইরা কোনো কথা না বলে মাথা নত করে দাঁড়িয়ে আছে। ঈশান শান্ত গলায় বলল, ছেলে কি করে? বাসা কোথায়? জানি না। হোয়াট? হ্যাঁ ভাইয়া। বোকার মতন কথা বলছিস কেন? এটা ডিজিটাল যুগ। এই যুগে এসে কেউ ছেলের সম্পর্কে ঠিকভাবে না জেনে শুনে বিয়ে করতে রাজি হয়? ইরা মাথা নত করেই বলল। তুমি ফুপির সাথে অবশ্যই আসবে ভাইয়া। ঈশান হাত দিয়ে ইশারা করে জুথি দেখিয়ে প্রশ্ন করে এই মেয়েটাকে। জুথি রেগে লাল হয়ে গেছে, বেশ বিরক্তি প্রকাশ করে বলল, আপনার কি মাথায় সমস্যা নাকি মন ভোলার অসুখ আছে? মানে? আমাদের কালকে পরিচয় হয়েছিল, আজকেই ভুলে গেলেন? ঈশান কাশতে কাশতে বলল। ও সরি, মনে ছিল না মিস। জুথি মনে মনে বিড়বিড় করে বলল, হতে চেয়েছিল হিরো আর হয়ে গেল জিরো। গাড়িতে বসে থাকা আদিল এতক্ষণের আলাপে বেশ বিরক্ত গায়ে গাড়ি থেকে নেমে এসে ঈশানের পাশে এসে দাঁড়ায় আর ঈশানকে উদ্দেশ্য করে বলে। কে হয় এই নারী তোর? ঈশান জানায় তার মামাতো বোন হয়, তবে আগে কখনো দেখা হয়নি ঈশানের কাজিন হিসেবে, তবে দেখা হয়েছিল অ্যাক্সিডেন্টলি ইরার সাথে। ঈশান আদিলকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে ইরা জানায়, এই স্টুপিডটাকে তো আগে থেকেই চিনি, খারাপ লোক একটা। ইরা কলেজের টাইম হয় ইরা আর দাঁড়ায় না, জ্যোতিকে টেনে নিয়ে চলে আসে কলেজের ভেতর। আয়রা এতক্ষণ ফোনে কথা বলছিল, তাই এখানে কি নিয়ে কথা হয়েছিল ঠিক সেভাবে জানতে পারেনি। আদিল আর ঈশান গিয়ে বসলো গাড়িতে। আদিলের পাশে বসেছে ঈশান আর পেছনে বসেছে আয়রা। আদিল ঈশানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। কে তো কথা বললি এই মেয়ের সাথে? ঈশান জানায় ইরার এই শুক্রবারে এঙ্গেজমেন্টের ডেট হয়েছে। আদিলের মুখটা ফসকে ফ্যাকাশে হয়ে যায়। হোয়াট? ঈশান কিছুটা শক্ত হয়ে বলে। হ্যাঁ। আয়রা বেশ বিরক্ত হয়ে গিয়ে আদিলকে প্রশ্ন করলো। আদিল বেবি, তুমি ওই মেয়ের এত ডিটেলস দিয়ে কি করবে? ঈশান বলে। এত ডিটেলস দিয়ে মানুষ কি করে? আদিলও তাই করবে। তুমি চুপ করো ইডিয়েট। আমি আদিল বেবিকে জিজ্ঞেস করেছি, তোমাকে নয়। এই দুইজন মিলে বকবক করে আমার কানের পোকা বের করে দিচ্ছে। ইচ্ছে করছে দুটোকে লাথি মেরে গাড়ি থেকে বের করে দিই। এমনিতেই মুড ভালো নেই, আমার দেমাকি চয়েস করা বেরিয়ে অন্য কারোর হয়ে যাচ্ছে, আর এইদিকে এরাও আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আদিল বেবি, এই জায়গা দেখতে বেশ সুন্দর তাই না বলো? আদিল কথা না শোনার মতন এড়িয়ে গেল, তবে ঈশান উত্তর করলো। বিদেশি ধলাবিড়ালের থেকে দেখতে কম সুন্দর, তাই না মিস পায়রা? আয়রা রেগে গিয়ে বলল। হাউ ডিয়ার ইউ, তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করলা? ঈশান বিড়বিড় করতে করতে বলল। যার সম্মানই নাই তার আবার কিসের ইনসাল্ট? আজাদ চৌধুরী গাড়ি নিয়ে এসেছে কলেজের সামনে। ইরাকে নিয়ে যেতে বেশ কিছুক্ষণ আগে কলেজ ছুটি হয়ে গিয়েছে। ইরা আর জুথি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। গাড়ি আসার সাথে সাথে জুথি আর ইরা উঠে বসলো গাড়িতে। ইরা জুথিকে বলল, কালকে তুই কলেজে না গিয়ে বরং আমাদের বাড়ি আসবি। জুথি বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। কেন কেন সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয়নি। আমার একটা ইম্পর্টেন্ট মিশনে যাব আমরা। কিসের মিশন? আজ নয়, কাল বললো তুই চলে আসিস। জুথি সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আসবো আমি, বলে গাড়ি থেকে নেমে চলে যায় বাড়িতে। আজাদ চৌধুরী ইরাকে জিজ্ঞাসা করলেন, কিসের মিশন মা? আগে মিশনটা কমপ্লিট করে নিই আব্বু, তারপর বলবো। গাড়ি গিয়ে থামলো চৌধুরী বাড়ির গেটের সামনে। আজাদ চৌধুরী গাড়ি সাইড করে রেখে ভেতরে প্রবেশ করলেন। এরা ভেতরে না গিয়ে আশেপাশে ভালোভাবে দেখে নিল। রাতে যে বডিগার্ডগুলো পাহারা দিয়েছিল এখনো তারা এখানেই আছে। এরা একজন বডিগার্ডের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনারা কে? আইন প্রশাসনের লোক? বডিগার্ডদের মধ্যে একজন উত্তর করলো, না ম্যাডাম, আমরা কোনো আইন প্রশাসনের লোক নয়, আমরা ভাইয়ের লোক। ভাইয়াটা কে? সরি ম্যাডাম, ভাইয়া নিজের পরিচয় দিতে নিষেধ করেছেন। এরা বেশ শক্তপোক্তভাবেই বলল, আপনার ভাইয়াকে বলবেন অবশ্যই আমায় কল করতে, আমি তার কলের অপেক্ষায় থাকবো। জি ম্যাডাম, অবশ্যই বলবো। এরা ভেবেছিল হয়তো একটু চাপ দিয়ে কথা বললে তারা গড়গড় করে নামটা বলে দিবে, কিন্তু না, তারা বলল না। এখন আর কি করার, বসে বসে কলের জন্য অপেক্ষা করতে হবে। আদিল গাড়ি থেকে নেমে সোজা চলে গেছে অহনা শিকদারের রুমে, কিন্তু অহনা শিকদারকে ঘরে কোথাও দেখা যাচ্ছে না। তবে আশরাফ শিকদার শুয়ে আছে বিছানাতে। আদিল আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলল,
মম কোথায় ড্যাড? আশরাফ শিকদার উঠে বসতে বসতে বলেন। সবারে তুমি চাইলে অপেক্ষা করতে পারো, নয়তো চলে যেতে পারো। আদিল সোফায় পা দোলাতে দোলাতে বলল। ড্যাড, আমি কিন্তু তোমার সম্মানে আগুন জ্বালিয়ে দেব। আদিল সোফায় পা দোলাতে দোলাতে বলল। কেন, কি হয়েছে মা ইসান? আশরাফ শিকদার কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন। হোয়াট আ চয়েস ড্যাড! এই মেয়েটা কি যায় আমার সাথে, তুমি বলো? মম হুট করে কি ডিসিশন নিয়ে নিল বলো তো? এই মেয়ে যদি আমার বউ হয় তাহলে প্রতি মাসে আমাকে 2টা বিয়ে করতে হবে, বছরে 40টা। তাহলে ভেবে দেখো, 5 বছর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।